নমস্কার, একটা নতুন দিনের সূচনায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ 6ই আগস্ট 2026। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো যে আজকের দিনটা বোধহয় একটু অন্যরকম। কেন অন্যরকম সেটা ঠিক জানি না, তবে প্রতিটি দিনই তো একটা নতুন নতুন বার্তা নিয়ে আসে, একটা নতুন আশার আলো দেখায়, সমস্ত কিছু আবার নতুন করে ভাবতেও শেখায়। আমি প্রতিদিন যখন বারান্দায় আসি, এই গাছের নতুন পাতাগুলো আমাকে বলে ভালো আছো। আমিও তাদের প্রত্যুত্তরে বলি তোমরা ভালো আছো। তারা বলে হ্যাঁ ভালো আছি, তুমিও ভালো থেকো। প্রতিদিনের আমাদের এই কথোপকথন কিন্তু আমার মনে বেশ একটা পজিটিভ এনার্জি তৈরি করে। সকালবেলা 1 কাপ কফি দিয়ে দিনটা শুরু করলাম, তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে তো ঠাকুরের আসন পরিষ্কার করার ছিল, সেই সব করে পুজোও শেষ করলাম। কিন্তু তার আগে আমার ঘরের ঠাকুরদের আজকে বারান্দায় ফোটা নয়নতারা দিয়েই পুজো করলাম। আর ছাদে যখন উঠছিলাম তখন দেখলাম যে আকাশের অবস্থাটা কীরকম। আকাশ একেবারে মেঘে মেঘে সমাচ্ছন্ন, এতখানি মুখ ভার করে আছে যে কিছু বললে মনে হয় কেঁদে ফেলবে, সেই আদুরে মেয়েটার মতো। তিন্নি যখন খুব ছোট ছিল তখন ওকে বকাঝকা কিছু করার আগেই ও ব্যাপারটা বুঝতে পারত। কি করে বুঝতো ভগবান জানে, আর তখনই ঠোঁট ফুলিয়ে কাঁদতে আরম্ভ করতো। আজকে আকাশের অবস্থাটাও ঠিক সেই রকম। আকাশের অবস্থা দেখে তিন্নির সেই ছোটোবেলার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। যাই হোক, বেলা গড়াচ্ছে, কাজও বসতে হবে, তাই তাড়াতাড়ি ঠাকুরের যে রেগুলার কাজকর্ম সেগুলো শুরু করলাম। বাইরের প্রকৃতিকে দেখার অত সুযোগ এখন আর নেই, চারপাশটা একেবারে তো সবুজে সবুজ। যেখানেই এক টুকরো গাছ সেখানেই সবুজের সমারোহ। আর সকালবেলা ঠাকুরের বাসনপত্রগুলো পরিষ্কার করে ঠাকুরের আসনটাও পরিষ্কার করে নিলাম। রোজ এই ঠাকুর ঘরে এই কাজটুকু কিন্তু না করলে পরে আমার মনে হয় যে দিনটা ঠিকঠাক মতো শুরুই করা গেল না। সমস্ত ঠাকুরদের সরিয়ে তাদের জায়গা পরিষ্কার করে পুজো করলাম। আমি যতটুকু জানি, আমি কতটুকুই বা জানি, আসলে আমার মনে হয় যে কোনো পুজো পাঠেই আপনার মনের আন্তরিক ভক্তিটাই সবার চেয়ে বড় একটা অর্ঘ্য। এটাই মনে হয় ভগবান চান। ভগবান চান সর্বান্তকরণে কে তাকে ডাকছে, কে তার পুজো করছে। আমি সেটুকুই করি। আমি কোনো মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিছুই জানি না। যখন যেরকম করে পারিস তখন সেরকম করেই ঠাকুরকে ডাকি। সবার জন্য প্রার্থনা করি যেন সবার ভালো হয়, সবাই যেন ঠাকুরের আশীর্বাদে বেঁচে পড়তে থাকে, সবার যেন দুমুঠো অন্নের জন্য কাউকে কোনো কষ্ট করতে না হয়। পুজো শেষ করলাম, বসে পড়লাম কাজে। কিছুক্ষণের মধ্যেই জলখাবার চলে এলো। ফ্রুট ব্রেকে আবার কথা হচ্ছে। কাজকর্ম চলছে, পুরোদমেই চলছে, তবে তার মাঝখানে এখন 5 মিনিটের জন্য ফ্রুট ব্রেক। তবে আজকে বোধহয় ফ্রুট ব্রেক করতে করতেই কাজ করতে হবে, কারণ এটা ঠিক ব্রেক বলা যাবে না। বাইরে বেশ মেঘ করে আছে, যখন তখন বৃষ্টিও পড়তে পারে। কিন্তু আজকে খুব চেষ্টা করছি একটু বেরোনোর। ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না। কালকে সারাদিন কোথাও যাইনি, এমনকি ছাদেও যাইনি। তাই তাড়াতাড়ি ফুড ব্রেকটা শেষ করে কাজ করতে করতেই ফল টল খেয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজকে আমার ফলের মধ্যে কি আছে দেখাচ্ছি। আজকে আমার ফলের মধ্যে আছে 4 টুকরো তরমুজ, 2 টুকরো আপেল, 4 টুকরো শসা আর একটা পেয়ারা। পেয়ারাটা আমি রোজই খাই, আর তরমুজটা অ্যাজ অ্যান এক্সেপশনাল। আজকে তো বৃহস্পতিবার, বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, তারই এটা ফলস্বরূপ পাওয়া গেছে। আর শসা, আপেল আর পেয়ারাটা আমি রোজই খাই, এই পরিমাণেই খাই। সুতরাং এর মধ্যে আজকে আর কোনো বৈচিত্র্য নেই তরমুজটা ছাড়া। চলুন আবার কথা হচ্ছে। আজকে লাঞ্চের মেনুটা ছিল আমার কাছে বেশ লোভনীয়। ছিল খিচুড়ি, তার সঙ্গে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, স্যালাড আর আচার। আমার কিন্তু খিচুড়িটা সেই ছোটোবেলা থেকেই খেতে ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করলাম, কাজকর্ম শেষ করলাম, 7:15 নাগাদ বেরোলাম বাড়ির থেকে। কোথায় যাব না, যাব আজকে কুমোরটুলি। যে হারে বর্ষা নেমেছে আর যে হারে লোকজন বলছে যে এইবার কলকাতায় দুর্গাপুজোটা ঠিক সেই মতো হবে না, অর্থাৎ দুর্গাপুজোর যে একটা প্রাণবন্ত একটা উত্তেজনা থাকে, সেই উত্তেজনাটা এবার কলকাতাবাসী মিস করবেন সরকার বদলের জন্য, সেটা সত্যি না মিথ্যে কুমোরটুলিকে দেখে কিন্তু কিছুটা হলেও আঁচ করা যায়। চলুন তাহলে দেখে আসি কুমোরটুলি কেমন আছে। কুমোরটুলিতে তো দুর্গাপুজোর প্রস্তুতি অনেক দিন আগের থেকেই শুরু হয়ে গেছে, অর্থাৎ কুমোরটুলিতে কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে গেছে। সেই প্রস্তুতিটা কী পর্যায়ে আছে সেটাই একবার নিজের চোখে দেখাচ্ছিল।
চলুন তাহলে যাওয়া যাক। রাস্তাঘাটে কিন্তু এখনও বেশ জ্যাম রয়েছে, কারণ অফিস ফেরতা যাত্রীরা বাড়ি ফিরছেন। সবে তো 7:30 পৌনে 8টা বাজে। 8টা নাগাদ আমি পৌঁছে গেছিলাম কুমোরটুলিতে। এই রাস্তাটা তো বরাবরই ফাঁকা থাকে, এই রাস্তাটাতেই আমি গাড়িটা পার্ক করাই। পার্ক করে হেঁটে হেঁটে চলে যাই কুমোরটুলির গলির মধ্যে। কিন্তু কুমোরটুলির গলিতে ঠিক ঢোকার আগেই একটা দোকানে দেখলাম খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর তৈরি হয়ে গেছে। গণেশ চতুর্থী তো সামনে বলতে তা সেপ্টেম্বর মাসের 14 তারিখ, কিন্তু এখন থেকেই গণেশ ঠাকুর বেশ পুরোদমে তৈরি হতে আরম্ভ করেছে, বিশেষ করে ছোট ছোট ঘরগুলিতে। আর দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু কুমোরটুলিতে এখন জোর কদমে চলছে। আমার কিন্তু কোথাও মনে হলো না যে এর মধ্যে কোনো ফাঁক আছে। অধিকাংশ প্রতিমারই বায়না হয়ে গেছে, মা দুর্গার হাতে ট্যাগ ঝুলছে, ওই দেখুন। প্রায় প্রতিটি ঠাকুরই বায়না হয়ে গেছে। আমি কিছু কিছু শিল্পীদের সঙ্গে কথা বলারও চেষ্টা করলাম, তাদেরও বক্তব্য যে না, প্রতিবার যেমন বায়না আসে সেই রকমই আসছে, তবে তুলনামূলকভাবে এবার থিমের ঠাকুরের চাহিদাটা কম। এবার কিন্তু সবাই সাবেকি দুর্গাই অর্ডার করছে, বা সাবেকি যে প্রতিমার ধরন সেই স্টাইলের প্রতিমার দিকেই কিন্তু ঝুঁকেছে। এটা যেমন একদিকে একটা আশার কথা, তেমনি এটাও ভাববার বিষয় যে কুমোরটুলির মৃৎশিল্পীরা তাহলে তাদের হালেও কিছুটা জল পেয়েছেন। তার কারণ বেশ কিছু বছর ধরে থিমের ঠাকুর দেখতে দেখতে আমরাও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর দুর্গাপুজো যে একটা ধর্মীয় উৎসব, সেই বোধটা বোধহয় আমাদের মধ্যে থেকে ধীরে ধীরে চলে যাচ্ছিল। এইখানে দেখুন ছোট ছোট দুর্গা ঠাকুরগুলো অলরেডি তৈরি হয়ে বিক্রির অপেক্ষায়। এই ছোট ছোট দুর্গা ঠাকুরগুলো কিন্তু 8-10 হাজারের নিচে নয়। এখানে দেখুন একজন শিল্পী তন্ময় হয়ে মা মনসা তৈরি করছেন। শ্রাবণ মাসের সংক্রান্তিতে তো মনসা পুজো, আর বেশি দিন বাকিও নেই, দিন 15 বাকি আছে। তো এরই মধ্যে মা মনসা তৈরি হচ্ছেন ভক্তের বাড়িতে যাওয়ার জন্য। এখানে বেশ কিছু মনসা ঠাকুরকে আমি তৈরি হতে দেখলাম। মনসা পুজোর আগে ইচ্ছে আছে আরও একবার কুমোরটুলিতে আসা, সেদিনকে এসে আপনাদের দেখাবো যে কী ধরনের মনসা ঠাকুর কুমোরটুলিতে তৈরি হচ্ছে। যেহেতু মনসা পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে হয়, যেমন যারা পশ্চিমবঙ্গের লোক তারা কিন্তু মনসা পুজো করেন অনেকে বিশ্বকর্মা পুজোর আগের দিন, অর্থাৎ ভাদ্র মাসের সংক্রান্তিতে। আবার আমরা যারা পূর্ববঙ্গে, তাদের বাড়িতে পুজো হয় কিন্তু শ্রাবণ মাসের সংক্রান্তিতে। সুতরাং বিভিন্ন জায়গায় এই পুজোর একটা বিভিন্ন ধরনের আঙ্গিক রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিছুটা লোককথা, কিছুটা লোকশিল্প এইসবের ওপরও ডিপেন্ড করে। আর এই দেখুন একজন গণপতি তৈরি হচ্ছেন, এখানে একজন মা কালী তৈরির অপেক্ষায়, আর মনসা ঠাকুর তো রয়েইছেন। এখানে একজন শিল্পী আবার মা দুর্গার মৃন্ময়ী মূর্তিকে কী করে চিন্ময়ী করা যায় সেই চেষ্টায় লেগে আছেন। আর এই ঘরটাতে দেখলাম শুধুই মা কালী, ছোট ছোট মা কালী। সাধারণত এই মা কালীগুলো বাড়িতেই পুজো হয়। আমাদের বাড়ির ঠাকুর যে আসে সেটাও অনেকটা এই রকম। আর এই দোকানটা তো আমার বরাবরই পছন্দের দোকান। এখানে ফ্রেমের মধ্যে বাঁধানো মা দুর্গা পাওয়া যায়। দাম জিজ্ঞেস করলাম, এক একটা দাম শুনে তো আমার চোখ একেবারে কপালে ওঠার মতো। এক একটা ফ্রেমবন্দি মা দুর্গার দাম 5,000-এর নিচে নয়। এখানে একটা ছোট্ট মা কালীও পাওয়া যাচ্ছে, আর ছোট ছোট যে ওই মুখগুলো সেগুলোর দাম কিন্তু কম, তবুও 500-550-র নিচে কোনোটাই নয়। আপনারা ইচ্ছে করলে এই দোকান থেকে কিছু কিনে কাউকে উপহারও দিতে পারেন। উপহার হিসেবে কিন্তু এইগুলো যথেষ্টই সুন্দর। কুমোরটুলিতে ঢোকার মুখেই পড়বে এই দোকানটার নামও আমি দেখিয়ে দিচ্ছি, গীতাঞ্জলি শোলা শিল্পালয়। আর তার পাশেই দেখলাম আর একটা দোকানেও বেশ ছোট ছোট মা দুর্গা তৈরি হচ্ছে। কুমোরটুলির ইতিহাসটা যদি আপনারা দেখতে চান, সেটা কিন্তু 300 বছরেরও বেশি পুরনো। প্রায় 1700 সাল থেকে এখানে ইংরেজদের পৃষ্ঠপোষকতায় নদিয়া এবং কৃষ্ণনগর থেকে কিছু মৃৎশিল্পী এখানে এসে বসবাস আরম্ভ করেন। মূলত বনেদি কলকাতার যেসব বাড়িতে দুর্গাপুজো হয় সেই সব দুর্গাপুজোর প্রতিমা গড়ার কাজেই এরা নিজেদেরকে নিয়োজিত রাখতেন। কারণ এই অঞ্চলে এটা যেহেতু গঙ্গার একেবারে পাড়ে এই অঞ্চলটা, এখানে কিন্তু গঙ্গা মাটি অর্থাৎ মূর্তি তৈরির জন্য যে ধরনের মাটি দরকার সেই ধরনের মাটি খুব সহজলভ্য ছিল।
তাছাড়া ছিল নদীপথে যোগাযোগের ব্যবস্থা, কারণ সেই সময় কিন্তু সড়ক পথের থেকে মানুষজন নদীপথকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করত। আর এই দেখুন, এটা মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এখানে যে মা দুর্গাগুলো তৈরি হয়েছে, এগুলো যখন মণ্ডপে যাবে তখন কিন্তু এগুলো দেখার জন্য আপনাদেরকে লম্বা লাইন দিতে হবে। আর এখন দেখুন মা দুর্গারা তৈরি হচ্ছেন মণ্ডপে মণ্ডপে যাওয়ার জন্য। মাটির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এখন রং পড়ার অপেক্ষায়। আমার মনে হয় যে বিশ্বকর্মা পুজো বা তার আগের থেকেই মূর্তিতে রং পড়ে যাবে। বিভিন্ন জায়গায় কিন্তু কাজকর্ম পুরো দমে চলছে। যারা বলছেন যে সরকার বদলের ফলে এবার পুজোর উন্মাদনা কলকাতায় কিছুটা কম, আমি বলবো যে আপনারা তাহলে একবার কুমোরটুলি থেকে ঘুরে আসুন। সেখানে কিন্তু এই উন্মাদনার বিন্দুমাত্র খামতি আমার নজরে পড়ল না। রাত্রি 8টা বেজে গেছে, তখনও দেখলাম বিভিন্ন ঘরে আলো জ্বালিয়ে শিল্পীরা কাজ করছেন। আর যে কথা বলছিলাম যে কুমোরটুলির যে ইতিহাস, একটা সুপ্রাচীন ইতিহাস, একটা সুপ্রাচীন পরম্পরা রয়েছে এইখানকার মৃৎশিল্পের। 1757 সালে যখন পলাশির যুদ্ধ শেষ হয়ে ইংরেজরা এখানে পাকিভাবে মৌরুসিপাট্টা গেড়ে বসলো, সেই সময় কিন্তু কলকাতায় বাবু সমাজের একটা অভ্যুত্থান ঘটল। এবং তখন কলকাতার বিভিন্ন বাড়িতে, বিভিন্ন বনেদি বাড়িতে দুর্গাপুজো একটা নতুন একটা একটা আভিজাত্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করলো। তো সেই সময় বিভিন্ন বাবু সম্প্রদায়ের বাড়িতে প্রতিমা সরবরাহের জন্য কিন্তু কুমোরটুলি ছিল একমাত্র অবলম্বন। এই দেখুন এখানে কত বড় বড় প্রতিমা। আমি যতগুলো ঘর দেখলাম, মানে প্রখ্যাত মৃৎশিল্পীদের যতগুলো ঘর আমি দেখলাম, প্রতিটি ঘরেই বিশাল বিশাল প্রতিমা তৈরি হয়েছে এবং শিল্পীরা রাত দিন উপেক্ষা করে খেটে খেটে এখানে প্রতিমাগুলো তৈরি করার চেষ্টা করছেন। যদিও আপনারা সকলেই জানেন যে এখানে পরিকাঠামোগত কোনো সুযোগ সুবিধে পাওয়া যায় না। স্বাধীনতার পর থেকে যে কুমোরটুলি এখনও অবধি চলছে এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মৃৎশিল্পকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাদের অবস্থা দেখলে সত্যিই চোখে জল আসার মতো অবস্থা তাদের। কিভাবে অক্লান্ত পরিশ্রমে এরা প্রতিমাগুলোকে তৈরি করেন এবং সেগুলো যখন মণ্ডপে যায় সেগুলো দেখার জন্য সারা রাজ্যবাসী হামলে পড়ে, সেটা কিন্তু এখানে না আসলে বোঝা যাবে না। কি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই অপূর্ব শিল্পকর্মগুলি তৈরি হয়, সেগুলি সত্যিই একটা ভাববার বিষয়। আমি আশা করব যে নতুন সরকার অন্তত এনাদের জন্য কিছুটা হলেও একটা পরিকাঠামোগত একটা সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করবেন, কারণ স্বাধীনতার পর থেকে কিন্তু কুমোরটুলির কোনো উন্নতিই হয়নি। এই দেখুন এখানে সম্পূর্ণ মাটির কাজের প্রতিমা তৈরি হয়েছে। কুমোরটুলিতে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে কিন্তু বিভিন্ন ঘরে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি হয়। কোথাও সাবেকি মূর্তি তৈরি হয়, কোথাও আধুনিক আঙ্গিকের মূর্তি তৈরি হয়, কোথাও আধুনিকতার সঙ্গে সাবেকি শিল্পরীতিকে মিশিয়ে মূর্তি তৈরি হয়, কোথাও আবার শুধু বাড়ির জন্যই মূর্তি তৈরি হয়, অর্থাৎ বাড়ির পুজোর জন্যই মূর্তি তৈরি হয়। বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের মূর্তি কিন্তু কুমোরটুলিতে পাওয়া যায়। এখন পুজোগুলো তো পরপর আসবে। প্রথমেই আসবে গণেশ চতুর্থী, তারপরে প্রথমে আসবে বোধহয় জন্মাষ্টমী, তারপরে গণেশ চতুর্থী, তারপরে বিশ্বকর্মা পুজো, তারপরে আসবে আমাদের শারদীয়া দুর্গা পুজো। এখন কিন্তু কলকাতায় গণেশ পুজো প্রচুর হয়। আমি যখন বাড়িতে গণেশ পুজো শুরু করেছিলাম আজ থেকে প্রায় 10-12 বছর আগে বা তারও আগে, তখন কিন্তু কলকাতায় গণেশ পুজোর এত প্রচলন ছিল না। তখন কিছু হাতে গোনা বাড়িতেই গণেশ পুজো হতো। একবার আমি বাড়ির গণেশ ঠাকুর কেনার জন্য কুমোরটুলিতে গেছিলাম, আমি আমার পছন্দ মতো কোনো গণেশ মূর্তিই সেখানে পাইনি। তারপর থেকে দেখলাম কলকাতায় আস্তে আস্তে গণেশ পুজো বেশ জাঁকিয়ে হচ্ছে, বেশ জাঁকজমক করে আজকাল কলকাতায় গণেশ পুজো হয়। এই দেখুন এখানে কিন্তু অধিকাংশ মূর্তির হাতেই দেখুন কাগজের ট্যাগ লাগানো আছে। কাগজের ট্যাগ লাগানো মানে সেই মূর্তির অর্ডার হয়ে গেছে, অর্থাৎ বায়না হয়ে গেছে। এখানে প্রায় প্রত্যেকটা ঘরেই আমি দেখলাম যে মূর্তির বায়না হয়ে গেছে এবং সেই ক্লাব বা সেই সংগঠকদের ফরমাশ অনুযায়ী
মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করছেন। এখানে দেখুন কি সুন্দর চালচিত্রটা তৈরি করেছে, একেবারে তাকিয়ে দেখার মতো। এর আগেও আমি এই ঠাকুরটা দেখতে এসেছিলাম, আগে যখন একবার কুমোরটুলিতে এসেছিলাম আমার মা কালীর অর্ডার দেওয়ার জন্য, তখন কি এটা তৈরি হচ্ছিল। আজকে গিয়ে দেখলাম এখানে মাটির কাজ প্রায় শেষ। আর এই দেখুন গণেশ মূর্তিরাও চলে এসছে দোকানে বিক্রির জন্য, তবে এগুলি আমার দেখে মনে হলো এগুলি অসমাপ্ত। আর এখানে তো মা মনসা তৈরি হচ্ছেন, বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের মা মনসা কিন্তু বিভিন্ন ধরনের হয়, যারা জানেন তারা খুব ভালোভাবেই জানেন। অষ্টনাগ, 42 নাগ, এরকম অনেক রকম মনসা মূর্তি তৈরি হয়। আর এখানে দেখুন, এখানে কিন্তু ইনি কে বলুন তো, চিনতে পারছেন? ইনি জন্মাষ্টমীতে পূজিত হবেন। বাসুদেব, কোলে এখনো শ্রীকৃষ্ণ আসেনি। বাসুকি মাথায় ফণা ধরে আছে ঠিকই, কিন্তু কোলে এখনও শ্রীকৃষ্ণ আসেনি। আর এটা তো প্রখ্যাত শিল্পী বঙ্কিম পালের ঘর। এখানে ছোট ছোট মূর্তি, আপনি যত ছোটই চান না কেন তত ছোট মূর্তি পেয়ে যাবেন, কিন্তু শিল্প নৈপুণ্যে সেগুলি অসাধারণ। এখানে দেখুন শিল্পী একটি ছোট্ট দুর্গা মূর্তি তৈরি করছেন, অসাধারণ হাতের কাজ। এর পাশের ঘরেই দেখলাম ছোট ছোট গণেশ মূর্তি তৈরি হচ্ছে। এই মূর্তিগুলো ছোট হলে কি হবে, এর দাম কিন্তু বেশ চড়া, কোনোটাই আপনার 500 550 নিচে নয়। আর একদম পেছনে যে মূর্তিটা অসম্পূর্ণ চালচিত্রটা তৈরি হয়ে গেছে, সেটার দাম প্রায় 1000-2000 টাকা। আর ওপরেও দেখুন মাচার ওপর অনেক গণেশ ঠাকুর বসে রয়েছেন। গণেশ চতুর্থীর আগে যদি আসতে পারি তাহলে আপনাদের দেখাবো যে কত বৈচিত্র্যময় গণেশ ঠাকুর এখানে তৈরি হয়। আর এই একটা ঘর, এখানে ছোট ছোট মিনিয়েচার মূর্তি তৈরি হয়, কিন্তু সেইগুলো সাধারণত কাউকে উপহার দেওয়ার জন্য বা বাড়িতে শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য ইনি মূর্তি তৈরি করেন। প্রধানত এখানে মা দুর্গার মুখই পাওয়া যায়। পরে যদি কখনো আসি এখানকার শিল্পীর সঙ্গে দেখা হলে পরে আমি ডিটেলসে আপনাদের বলতে পারবো। আর এখন তো শ্রাবণ মাস, মহাদেবের মাস, এখন এখানে মহাদেবের অনেক মুখবয়ব বিক্রি হচ্ছে দেখলাম। তার পাশাপাশি ছোট ছোট অন্যান্য ঠাকুর তো আছেই। কুমোরটুলিতে কিন্তু বিভিন্ন মাপের বিভিন্ন দামের ঠাকুর পাওয়া যায়, তবে একটু ঘুরতে হবে। আর এখানে দেখুন বৃষ্টির জন্য পুরো প্লাস্টিক দিয়ে স্টুডিওটাকে মুড়ে ফেলা হয়েছে। এরই ভাগ দিয়ে দেখলাম এখানে বিশাল বিশাল গণেশ ঠাকুর তৈরি হয়েছে। সামনের মূর্তিটার পেছনে যে মূর্তিটা রয়েছে আলো আধারিতে দেখা যাচ্ছে, সেই গণেশ ঠাকুরটা তো বিশাল। আর মা দুর্গাও যেগুলো তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু আকৃতিতে বেশ বড়, কোনোটাই 10-12 ফুটের নিচে নয়। আর এই গণেশ ঠাকুরটা মনে হয় অর্ডার দেওয়া হয়েছে, কারণ গণেশ ঠাকুরের আঙ্গিকে একটা অন্যরকম একটা ভঙ্গি দেখতে পেলাম। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রতিমার অলংকার তৈরি হয়। চলুন সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর এনারা বসে বসে অলংকার তৈরি করছেন। এনাদেরও এখন নাওয়া খাওয়ার সময় নেই, কারণ প্রতিমা যখন তৈরি হবে তার সঙ্গে সঙ্গে মানানসই অলংকারও চাই। বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের অলংকার এরা তৈরি করেন। আগের থেকে অর্ডার দেওয়া না থাকলে পরে কিন্তু এনাদের কাছ থেকে সেই ধরনের অলংকার যেটা আপনি চাইছেন সেটা পাওয়া যাবে না। আর ঠাকুর যদি ঠিকঠাক মতো সাজানো না হয় তাহলে কিন্তু ঠাকুরের মধ্যে যে চিন্ময়ী ভাব সেটা কিন্তু ফুটিয়ে তোলাটা খুব দুরূহ ব্যাপার। আশেপাশে সব ঘরেই মূর্তি তৈরি হচ্ছে, কোথাও কোনো উত্তেজনা বা উৎসাহের খামতি নেই। প্রচণ্ড উৎসাহ উদ্দীপনায় কুমোরটুলিতে মা দুর্গা তৈরি হচ্ছে শারদোৎসবের জন্য। শহর কাঁপাতে বিভিন্ন ধরনের মূর্তি এখানে তৈরি হচ্ছে। আর এখানে তো গণপতিরা তৈরি হচ্ছেন, এগুলো এখন রং করার অপেক্ষায়। সবার আগে তো এনারাই যাবেন ভক্তর বাড়িতে। এখানেও ছোট ছোট মূর্তি পাওয়া যায়, বিভিন্ন ধরনের মিনিয়েচার মূর্তি, যেগুলো সাধারণত উপহার হিসেবেই বিবেচ্য। এই যে দুর্গা মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো 500 টাকা থেকে শুরু হয়েছে এর দাম। আর একদম হাইয়েস্ট মূর্তিটার দাম শুনলাম 3500 টাকা। এই যে অর্ধচন্দ্রাকৃতি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো প্রায় 2000 টাকার মতো। আর এখানেও নিচে ছোট ছোট দুর্গা মূর্তি রয়েছে, তবে সেগুলোর দাম যিনি ছিলেন তিনি বলতে পারলেন না, কারণ দোকানের মালিক তখন দোকানে ছিলেন না।
আর এই দেখুন, এটা প্রখ্যাত শিল্পী চায়না পালের ঘর। চায়না দিয়ে এখানে তার কর্মচারীর সঙ্গে আলোচনায় ব্যস্ত। ফেরার পথে সিদ্ধেশ্বরী মাকে তো প্রণাম করতেই হবে। মায়ের কাছে গেলাম, আপনাদের সবার জন্য সবার মঙ্গল কামনা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন।